আজ আমরা জীবজগতের শ্রেণীবিন্যাসের এই যে বিশাল জীবজগৎ তাকে সাজানোর যে পদ্ধতি তার গভীরে একটু যাব। আমাদের কাছে একটা জীববিজ্ঞান বইয়ের অংশ আছে যেখানে শ্রেণীবিন্যাসের স্তর আর ট্যাক্সন ধারণা নিয়ে বলা হয়েছে। তো মূল লক্ষ্যটা হলো বিজ্ঞানীরা কিভাবে এত এত জীবকে একটা একটা কাঠামোর মধ্যে ফেলেন সেই ক্রমটা বোঝা সহজভাবে আর কি। শুরুতেই বলি, এই যে শ্রেণীবিন্যাস, এটা কিন্তু এমন না যে একটাই ধাপ, বরং পাঠ্য বইতে যেমন বলছে এটা অনেকগুলো স্তরের একটা একটা ধারাবাহিক সজ্জা, একটা হায়ারার্কি। আর প্রত্যেকটা ধাপ বা স্তর নাকি একটা ট্যাক্সন। এই ট্যাক্সন জিনিসটা ঠিক কি একটু খুলে বলবেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই ধরেছেন। ট্যাক্সন হচ্ছে শ্রেণীবিন্যাসের একেকটা ইউনিট বা একক। ধরুন আমরা যখন পাখি বলি বা ধরুন মাছ বলি, আমরা কিন্তু একটা নির্দিষ্ট দলের কথা ভাবি যাদের কিছু কমন বৈশিষ্ট্য আছে, তাই না? ঠিক। বইয়ের উদাহরণটাই যদি নিই, কীটপতঙ্গ বা ইনসেক্টস, এদের একটা খুব স্পষ্ট বৈশিষ্ট্য কি? ৩ জোড়া সন্ধি লুপাঙ্গ। সন্ধি লুপাঙ্গ মানে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, পা বা সুর এইগুলো। একদম। এদের পা বা সুরগুলো খণ্ডে খণ্ডে ভাগ করা, যা নড়াচড়া করতে সুবিধে করে। এই যে বৈশিষ্ট্যটা, এর ভিত্তিতে কীটপতঙ্গ একটা আলাদা চেনা যায় এমন একটা গোষ্ঠী। এই রকম প্রত্যেকটা রেকগনাইজেবল গোষ্ঠীই হলো একটা ট্যাক্সন বা একটা স্তর। আর গুরুত্বপূর্ণ হলো, এগুলো কিন্তু শুধু দেখতে একরকম বলে বানানো ভাগ নয়, এগুলো আসলেই প্রকৃতিতে থাকা বাস্তব জীবগোষ্ঠী। ও আচ্ছা, তার মানে এই যে স্তরগুলো বা ট্যাক্সন বলছেন, হুম, এগুলোর নিশ্চয়ই নির্দিষ্ট নাম আছে? মানে বিজ্ঞানীরা ব্যবহার করেন এমন? অবশ্যই। তা না হলে তো বিশ্বজুড়ে কাজ করতে অসুবিধে হবে। সব বিজ্ঞানীরা যাতে একই জীব বা জীবগোষ্ঠী নিয়ে কথা বলতে পারেন, সেজন্য কিছু সাধারণ ইউনিভার্সাল ক্যাটেগরি বানানো হয়েছে। আর এগুলো একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো, ওপর থেকে নিচে। এটাই হায়ারার্কি। আচ্ছা। সবচেয়ে পরিচিত ক্যাটেগরিগুলো হলো, ধরুন একদম উপরে রাজ্য বা কিংডম। এটা হলো সবচেয়ে বড় ভাগ, যেমন ধরুন প্রাণীরাজ্য বা উদ্ভিদ রাজ্য। তার নিচে আসে পর্ব বা ফাইলাম প্রাণীদের জন্য, উদ্ভিদের জন্য সেটাকে আমরা বিভাগ বা ডিভিশন বলি। তারপর আছে শ্রেণী বা ক্লাস, যেমন স্তন্যপায়ী একটা ক্লাস, সরীসৃপ আরেকটা ক্লাস। হুম হুম। এরপর আরও সুনির্দিষ্ট স্তর আসছে, যেমন বর্গ বা অর্ডার, তারপর গোত্র বা ফ্যামিলি, এরপর গণ বা জিনাস। আর একদম সবশেষে সবচেয়ে নির্দিষ্ট যে স্তরটা, সেটা হলো প্রজাতি বা স্পিশিজ। প্রজাতি, এটাই কি সবচেয়ে বেসিক লেভেল? হ্যাঁ, প্রজাতিই হলো আসলে মূল একক। সাধারণত একই প্রজাতির সদস্যরাই নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারে, প্রজনন করে সন্তান তৈরি করতে পারে। বুঝলাম। কিন্তু আহ, একটা নতুন জীব যদি পাওয়া যায়, ধরুন একটা প্রজাপতি, তাকে এই যে রাজ্য থেকে শুরু করে প্রজাতি পর্যন্ত এই স্তরগুলোতে ফেলার ভিত্তিটা কি? বিজ্ঞানীরা ঠিক কি দেখে এই সিদ্ধান্তটা নেন? শুধু দেখতে কেমন? না, না, শুধু দেখতে কেমন তা নয়। যদিও বাহ্যিক বৈশিষ্ট্য অবশ্যই জরুরি, আসল ভিত্তিটা হলো জীবটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকা। তার গঠন কেমন, তার ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গ কিভাবে কাজ করে, শারীরবৃত্তীয় কাজগুলো, কোষের গঠন কেমন, তার জীবনচক্র, এই সব কিছু। ও, অনেক কিছু দেখতে হয় তাহলে। হ্যাঁ, বিজ্ঞানীরা তখন দেখেন যে এই জীবটার সাথে অন্য কোনো জীবদের মিল আছে, আবার কোন জীবদের সাথে অমিল বা পার্থক্য রয়েছে। এই যে মিল আর অমিলের প্যাটার্ন, সাদৃশ্য বৈসাদৃশ্য, সেটা বিশ্লেষণ করেই ঠিক করা হয় জীবটা কোন রাজ্যে পড়বে, কোন পর্বে, কোন শ্রেণীতে, এভাবে প্রজাতি পর্যন্ত। বিষয়টা অনেকটা ধরুন একটা লাইব্রেরিতে বই সাজানো হচ্ছে। বিষয় অনুযায়ী প্রথমে তাক ঠিক করা হলো, তারপর হয়তো লেখক অনুযায়ী, সেরকম আর কি। বাহ! দারুণ উপমত। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে জীবদের এই যে ভাগ করা বা শ্রেণীবদ্ধ করা, এর মানে হলো তাদের বৈশিষ্ট্যগুলো খুব খুঁটিয়ে দেখে অন্যদের সাথে তুলনা করে তারপর একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে ধাপে ধাপে বসানো। সবচেয়ে বড় ক্যাটাগরি রাজ্য থেকে শুরু করে একদম ছোট প্রজাতি পর্যন্ত। একদম ঠিক। এই শ্রেণীবিন্যাস পদ্ধতিটা আসলে জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটির যে বিশালতা, সেটাকে বোঝার জন্য একটা অপরিহার্য ফ্রেমওয়ার্ক। এটা ছাড়া তো লক্ষ লক্ষ প্রজাতি নিয়ে কাজ করা, তাদের মধ্যেকার সম্পর্ক বোঝা, এগুলো খুবই কঠিন হয়ে যেত।
প্রায় অসম্ভব। এটা আমাদের চারপাশের জীবজগৎকে একটা বোঝানো দৃষ্টিতে দেখতে সাহায্য করে। এই কাঠামোটা তো তাহলে বেশ কাজের, মানে সুপ্রতিষ্ঠিত মনে হচ্ছে। কিন্তু বিজ্ঞান তো থেমে থাকে না, তাই না? নতুন আবিষ্কার হতেই থাকে। ঠিক। আর এখানেই একটা বেশ মজার প্রশ্ন চলে আসে, যেটা নিয়ে ভাবা যেতে পারে। যেহেতু শ্রেণীবিন্যাসের ভিত্তিটাই হলো সাদৃশ্য আর বৈসাদৃশ্য, তাহলে ভাবুন তো, যদি এমন কোনো জীবের খোঁজ মেলে যা এখনকার যে পরিচিত বিভাগগুলো আছে তাদের মাঝখানের সীমারেখাগুলোকেই যেন একটু ঝাপসা করে দেয়। মানে ঠিক দুটো গ্রুপের মাঝামাঝি। হ্যাঁ, ধরুন এমন কিছু পাওয়া গেল যার মধ্যে দুটো আলাদা বর্গের বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে, খানিকটা এটার মতো, খানিকটা ওটার মতো। সেরকম কোনো আবিষ্কার এই যে এত দিনের সুপ্রতিষ্ঠিত শ্রেণীবিন্যাস পদ্ধতি তাকে কিভাবে প্রভাবিত করতে পারে বা চ্যালেঞ্জ করতে পারে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং চিন্তার বিষয়, তাই না? এটা নিয়ে ভাবনার অবকাশ রইল।